একজন ছেলে প্রস্রাব করতে গিয়ে হঠাৎ করে পানির ফোয়ারার মতো অদ্ভুতভাবে ছড়িয়ে পড়তে শুরু করে, আর এতে পুরো টয়লেট একাকার হয়ে যায়। বন্ধু যেটা দেখে প্রথমে ভেবেছিল ছেলেটা হয়তো কোনো আজব স্টাইল দেখাচ্ছে, কিন্তু প্রস্রাব শেষ হওয়ার সাথে সাথেই ছেলেটি টয়লেটের ফাঁকা জায়গায় সোজা হয়ে শুয়ে পড়ে। বন্ধুটি তখন বলে, ওভাবে শুয়ে থাকা যায় না বা সেখানে ঘুমানো যায় না। কিন্তু কাছে গিয়ে ভালো করে তাকাতেই দেখা যায় ছেলেটি ততক্ষণে চোখের মণিহীন এক মৃতদেহে পরিণত হয়েছে। সেই গরম হলুদ তরল নিচের দিকে গড়িয়ে মেঝেতে জমে গিয়ে অদ্ভুতভাবে 3টি অক্ষরের আকৃতি তৈরি করে, যার অর্থ দাঁড়ায় হো হো উন্না বা হো হো নারী। আমাদের আজকের গল্পের মূল ভিলেন হলো এই হো হো নারী, যে নিজের ভালোবাসার মানুষের পেছনেই লেগে থাকে। এই হো হো নারীকে আসলে কেউ কখনো দেখেনি, তবে প্রচলিত গল্প অনুযায়ী সে নাকি তার পছন্দের মানুষের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। আর যদি সেই ছেলেটি তার ভালোবাসার প্রস্তাবে সাড়া না দেয়, তবে সাথে সাথে তার চোখ উপড়ে ফেলা হয় এবং অত্যন্ত নির্মমভাবে তার মৃত্যু ঘটে। এবার এই হো হো নারীর নজর পড়েছে আহং নামের এক ছেলের ওপর, যে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সবচেয়ে হ্যান্ডসাম বা স্মার্ট ছাত্র। নানাকো নামের একটি মেয়ে আহংকে পছন্দ করে। সে তার কাজ দেখার জন্য প্রদর্শনীতেও যায়, কিন্তু আহংয়ের মনে নানাকোর জন্য কোনো অনুভূতির জায়গা নেই, কারণ আহং পছন্দ করে মুজুকি নামের এক সুন্দরী মেয়েকে, যার গায়ের রং খুব ফর্সা আর আছে একজোড়া সুন্দর লম্বা পা। মানে আসলে ব্যাপারটা তেমন নয়, প্রেমের নেশায় অন্ধ হলে মানুষ সুন্দর না হলেও তাকে সুন্দরী দেখে, আর আহং তো নিজের হাতে আস্ত একটা মূর্তি বানিয়ে ফেলেছে তার পছন্দের মেয়ে মুজুকির আদলে। মুজুকি যখন রেগেমেগে চলে যায়, তখন আহংয়ের মনটা খুব খারাপ হয়ে যায়, আর সে সারাক্ষণ মোবাইল নিয়েই পড়ে থাকে। এই সময় যদি আপনি জানালার কাচের দিকে ভালো করে খেয়াল করেন, তবে দেখবেন সেখানে একটা মানুষের ছায়া বারবার আসা যাওয়া করছে। লিফটের দরজা খুলতেই আহং ভয়ে চমকে ওঠে, কারণ ঠিক দরজার বাইরেই ভুতুড়ে ভঙ্গিতে দাঁড়িয়েছিল তাদের বাড়ির মালিক। সে জানায় নিচের তলা থেকে অভিযোগ আসছে যে আহংয়ের রুম থেকে অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছে। গোসল করার সময় বাষ্পে ভরা বাথরুমে আয়নার ওপর হঠাৎ করেই কিছু লেখা ভেসে ওঠে। আহং সেটাকে পাত্তাই দিল না। গোসল শেষে রাতের খাবার খেতে বসে সে বুঝতে পারে যে খাবারের স্বাদটা একদমই অন্যরকম। আসলে খাবারে কেউ কিছু মিশিয়ে দিয়েছে, ভেতরে একগুচ্ছ চুল পড়ে আছে। এমন খাবার কি আর মুখে দেওয়া যায়? আহং বমি করে সব বের করে দিতে থাকে। ঠিক তখনই দরজায় ছন্দ মিলিয়ে নক শোনা যায়, ঠিক যেন মিউজিকের তালে তালে কেউ আঘাত করছে। এত রাতে আবার কে ড্রাম বাজাচ্ছে? আহং দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকাতেই তার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। এমন ভয়ানক দৃশ্য দেখে সে ভয় কেঁপে থাকে। এরপরই দরজার হ্যান্ডেলটা পাগলের মতো নড়তে শুরু করে। মনে হচ্ছিল দরজা ভেঙে এক্ষুনি কেউ ভেতরে ঢুকে পড়বে। তবে হরর মুভিতে তো টুইস্ট থাকেই। আপনি কি ভাবছেন এরপর কি হবে? আহং আবার যখন ছিদ্র দিয়ে বাইরের দিকে তাকালো, তখন দেখল করিডোরটা একদম ফাঁকা, কোনো ভূতের ছায়াও নেই। ঠিক তখনই ফোনের রিং বেজে উঠল। মুজুকি ফোন করে আহংয়ের কাছে ক্ষমা চাইল। সে বলল সে আসলে আহংয়ের বানানো মূর্তিটা খুব পছন্দ করেছিল, শুধু সবার সামনে নিজেকে সামলাতে না পেরে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিল। আহং ফোনের ওপারে মুজে রইল। সে টেরই পেল না যে তার বিছানার নিচে একটা ফ্যাকাশে হাত এখনও লুকিয়ে আছে। পরের দিন দুজনে মিলে অ্যামিউজমেন্ট পার্কে গেল। শুরুতে সবকিছুই খুব সুন্দর চলছিল। হঠাৎ আহং পাশে তাকিয়ে দেখল একটা গোলাপি রঙের ছায়া পাশ দিয়ে দ্রুত চলে গেল। আহং মজুকিকে জিজ্ঞাসা করল সে কি সেই গোলাপি রঙের কিছু দেখতে পেয়েছে, কিন্তু মজুকি বলল না, হয়তো আহং ভুল দেখছে। এরপর আহং শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। পুরো শরীর ভয়ে হিম হয়ে আসছিল। মজুকি বুঝতে পারল আহং খুব অস্থির হয়ে আছে, তাই সে প্রস্তাব দিল যে তারা বরং বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে ভাস্কর্যগুলো আরেকবার দেখে আসবে। কিন্তু তারা যখন প্রদর্শনী কক্ষে পৌঁছল, দেখল পুরো মেঝেতে প্লাস্টার পড়ে আছে, আর আহংয়ের সেই আদরের মূর্তিটির মাথা আর শরীরের অনেক অংশ ভেঙে চুরমার হয়ে আছে। হঠাৎ লাইটগুলো যখন জ্বলে নিভছে, তখন আহং পাশে তাকিয়ে সেই চীনা গোলাপি ছায়াটা আবার দেখতে পেল। আহং সত্যিই খুব সাহসী ছিল। সে মজুকিকে ওখানে ফেলেই সেই অন্ধকার করিডোরের দিকে দৌড় দিল। চারপাশে পিন পতন নীরবতা, আর তখনই সে বুঝতে পারল বড় বিপদ হয়ে গেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একজোড়া ঠান্ডা হাত তাকে আঁকড়ে ধরল। একেই বলে খোদাই করা পথ এড়িয়ে শয়তানের পথে নিজে থেকেই পা বাড়ানো। আহং বাঁচার জন্য ক্লাসরুমের দিকে দৌড়ল, আর একটা কাটার ছুরি হাতে নিল, যেন সে সেই অশুভ শক্তির সাথে লড়াই করবে। আপনি কি মনে করেন কাটার ছুরি দিয়ে ভূতের সাথে লড়াই করা সম্ভব? বহু নারী আর লোকথাপা করল না। সে সরাসরি আহংয়ের সামনে হাজির হয়ে গেল, ঠিক যেন কোনো সিনেমার ভিলেনের মতো। সে আহংকে বাতাসে ভাসিয়ে তুলে ধরল। এরপরই সেই বিখ্যাত প্রশ্নটি করল, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করার সাথে সাথেই বহু নারীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। সে যেন বলতে চাইল, ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার সত্যিকারের জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য। কয়েক মিনিট পর মজুকি সেখানে পৌঁছল, কিন্তু তখন সে দেখল আহং মেঝেতে পড়ে আছে, আর তার চোখ দুটো নেই। হো হো নারীরও কোনো চিহ্ন নেই।
আসলে আহংয়ের মৃত্যুর পুরো ঘটনাটার আরেকজন প্রত্যক্ষদর্শী ছিল, আর সেই মেয়েটি হলো সেই নিবেদিত প্রাণ নানাকো। সেদিন রাতে নানাকো ঘটনাক্রমে আর্ট গ্যালারিতেই ছিল। সে মজুকির আগে ক্লাসরুমে পৌঁছায় এবং নিজের চোখে দেখে আহংকে এক রহস্যজনক শক্তি বাতাসে ভাসিয়ে আটকে রেখেছে। নানাকো কেঁদে কেঁদে প্রতিজ্ঞা করল যে সে আহংয়ের মৃত্যুর এই রহস্য বের করবেই। সে লাইব্রেরির আর্কাইভে খুঁজে বের করল 10 বছর আগের একটি পুরনো ঘটনা, যেখানে তাকুয়া নামের এক হাইস্কুল ছাত্র ঠিক এভাবেই চোখ হারানো অবস্থায় মারা গিয়েছিল। তখনকার গসিপ ম্যাগাজিন অনুযায়ী তাকুয়াকেও ওই হো হো নারীই মেরেছিল। তাই নানাকো চলে গেল মাজাকো ক্যাফেতে, আর সেখানে ওয়েটার ইনুয়ামার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করল। এই ইনুয়ামা ছিল তাকুয়ার সহপাঠী এবং প্রথম ব্যক্তি যে তাকুয়ার মৃতদেহ দেখেছিল। সে একদম নিশ্চিতভাবে বলল এই হো হো নারী হল সায়ুরি, যে তাদের ক্লাসেরই একটি কিছুটা মোটা মেয়ে ছিল। তাকুয়া ফুটবলে খুব ভালো ছিল আর নিজেকে খুব স্মার্ট মনে করত, যেটা দেখে সায়ুরি তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু অন্তর্মুখী আর লাজুক সায়ুরি সামনাসামনি ভালোবাসা প্রকাশ করতে পারেনি, তাই সে লুকিয়ে তাকুয়ার আলমারিতে একটা প্রেমের চিঠি রেখে দিয়েছিল। সেই চিঠির কথা সবাই জেনে গেল এবং তাকুয়া আর তার বন্ধুরা সায়ুরিকে নিয়ে খুব উপহাস করল। বন্ধুরা তাকে বলল আয়নায় গিয়ে নিজের চেহারাটা একবার দেখে আস, আগে ওজন কমা তারপর রূপ বদলা, এসব বলে তারা সায়ুরিতে খুব অপমান করল। ঠিক সেই সময় তাকুয়া ক্লাসরুমের দরজায় এসে দাঁড়ালো এবং খুব নম্রভাবে সায়ুরির দিকে এগিয়ে এলো। মুহূর্তের জন্য সায়ুরির মনে হয়েছিল তাকুয়া যেন তার জীবনে ফেরেশতা হয়ে এসেছে, কিন্তু ফলাফল হলো উল্টো। তাকুয়া আসলে একটা শয়তান ছিল। 시네바인데. সায়ুরি অনেকক্ষণ ছাদের ওপর দাঁড়িয়ে থাকার পর শেষে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল, যা প্রায় কিছু বাচ্চাদের ওপর পড়ছিল। এমনকি সে কোনো ক্ষতিও না করলেও কেউ তাকে সহানুভূতি দেখালো না। উল্টো সবাই বলল সায়ুরি মরে গিয়ে ভালোই হয়েছে। এখান থেকেই বোঝা যায় জাপানের স্কুলগুলোতে বুলিং বা নির্যাতন কতটা ভয়ানক হতে পারে। এক সপ্তাহ পর তাকুয়া ক্লাসে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে শূন্যের দিকে তাকিয়ে ক্ষমা চাইতে লাগে, এমনকি ভয়ে স্কুলের স্টোরেজ রুমে ঢুকে পড়ে। এরপর সে স্কুল থেকে পাগলের মতো দৌড়ে পালায়, যেন কোনো অশুভ শক্তি তাকে তাড়া করছে। শেষ পর্যন্ত তাকুয়াকে ধান ক্ষেতের ভেতর মৃতদেহ অবস্থায় পাওয়া যায়, যেখানে তার চোখ দুটোও ছিল না। ইনু আমার এই পুরো ঘটনা শোনার পর নানাকুর মনে হলো এর পেছনে লজিকের অভাব আছে, কারণ একটা ভূত হিসেবে প্রতিশোধ নেওয়ার পর তো আর দ্বিতীয়বার এমনটা হওয়ার কথা নয়। নানাকো হোহো নারী কর্তৃক খুনের আরও ঘটনা খুঁজতে শুরু করলো, আর সে সত্যি আরও অদ্ভুত এক ঘটনার কথা জানতে পারল। সেখানে একটি শেয়ার অ্যাপার্টমেন্ট বা মেস ছিল, যেখানে স্বপ্ন পূরণের আশায় 3 মেয়ে আর 2 ছেলে থাকত। মেয়েদের মধ্যে একজন ছিল লাইভ স্ট্রিমিং করা অনলাইন সেলিব্রিটি সায়ো দান, একজন শিক্ষানবিশ হেয়ার স্টাইলিস্ট সায়ো উই, আর অন্যজন ছিল মিউজিক প্র্যাকটিস করা সায়ো নাৎসু। আর বাকি 2 ছেলের মধ্যে একজন ছিল কেন তাই, যে লেখক হওয়ার স্বপ্ন দেখত, আর অন্যজন ছিল মেই রিন, যার লক্ষ্য ছিল অভিনেতা হওয়া। 5 জন মিলে কিছুদিন বেশ আনন্দেই কাটছিল। এরপর মেই রিন এবং সায়ো উই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ল। একদিন খবরে এলো এক বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে এমন এক মৃতদেহ পাওয়া গেছে, যার চোখ দুটো রহস্যজনকভাবে গায়েব, আর মৃত্যুর ধরনটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। মেই রিন খুব সাধারণভাবে একটা ফল মুখে পুরে দিয়ে চিবিয়ে খেল। সে জানত না যে এই ধরনের বেপরোয়া আচরণই মুহূর্তের মধ্যে হোহো নারীকে তার দিকে টেনে আনবে। এই 3 মেয়ের মধ্যে আমি ব্যক্তিগতভাবে ছোট চুলের সায়ো দানকে বেশি পছন্দ করি। এদিকে কেন তাই দেখল যে সেও আমার মতো সায়ো দানকে পছন্দ করে। সে সাহস সঞ্চয় করে সায়ো দানকে মনের কথা বলল, কিন্তু তাকে সাথে সাথেই রিজেক্ট করে দেওয়া হলো। এদিকে ঘরের অন্য 3 জন বেডরুমে বসে হরর মুভি দেখছিল আর ভয়ে চিৎকার করছিল। মেইরিন সায়ো উইয়ের চুলে হাত বুলিয়ে বুলিয়ে বলছিল, কি বাজে সিনেমা বানাচ্ছে এগুলো, তার চেয়ে তো আমাদের সায়োনাৎসুর এক্সপ্লেনেশন বা ভিডিও বেশি ভুতুরে। ভূত নিয়ে করা এমন সিনেমা আসলে কোনো সিনেমাই নয়। কথা শেষ হতে না হতেই সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একটু অপেক্ষা করো, সায়ো উই তো কার্পেটের উপর মাতাল হয়ে পড়ে আছে, তাহলে আমি এতক্ষণ কার চুলে হাত বোলাচ্ছিলাম? যদি সে বাতাসকেই স্পর্শ করে থাকে, তবে এই হাতের চুলগুলো কার? ভূতেরও কি চুলের সমস্যা আছে? রাতের বেলা সায়ো উই ঘুমিয়ে পড়লে মেই রিন গিয়ে সায়ো দানের রুমের দরজা টোকা দিল। ওই মুহূর্তে অন্ধকার কোণায় লুকিয়ে থাকা কেন তাই নিজের কাছেই নিজেকে জোকার বা বোকা মনে করল। কাজ শেষ করে মেই রিন যখন নিজের রুমে ফিরল, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। ঘরের দেওয়ালে, মেঝেতে, বিছানায় সব জায়গায় হিজিবিজি করে লেখা, ভালোবাসি তোমাকে। শুধু তাই নয়, পেছন থেকে কোনো কিছু তাকে চেপে ধরছিল। মেইরিন তো ভয়ে পেছনে তাকাতেই পারছিল না। সায়ো উই পরে সব রুমমেটকে লিভিং রুমে ডেকে আনলো। সে খুব অহংকারী ভঙ্গিতে বলল, আমি ওর আসল প্রেমিকা, দেখি কে আমার জায়গা নিতে চায়। কিন্তু সায়ো দানের সাথে ঝগড়া করার সময় সায়ো নাৎসু আর নিজেকে সামলাতে পারল না। যারা ঝগড়া করছিল তাদের বাদ দিলে ওই মুহূর্তে সবচেয়ে বেশি অবাক হয়েছিল কেন তাই।
আরে ভাই, এই ঘরে তো মোটে 3 জন মেয়ে, তুমি একা এত কিছু কিভাবে সামলাচ্ছ? এরপর কি হবে তা অনুমান করা খুব সহজ। হোহো নারী ছাদ থেকে ঝুলে পড়ল এবং মেইরিনের কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে লাগলো। আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের একটা প্রশ্ন করি, মেইরিন দেখতে তো সাধারণ, সে এত ভালো কি করেছে যে স্বয়ং ভূত এসে তাকে প্রেম নিবেদন করছে? হোহো নারীর লালা মাখানো মেইরিন চিৎকার করে সবার সাহায্য চাইল, কিন্তু কেউই তাকে পাত্তা দিল না। খারাপ খবর হলো মেইরিন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। তবে ভালো খবর হলো সে অন্তত বেঁচে রইল। মেইরিনকে পাগল হতে দেখে নানাকোর মনে সন্দেহ আরও দানা বাঁধল। হোহো নারী এবার কেন তাকে ছেড়ে দিল কেন? আপনারা যারা শুনছেন তারা অধৈর্য হবেন না। পাগলামির কথা যদি বলতেই হয়, তবে নানাকোর চেয়ে বড় পাগল আর কেউ নেই। সে আহংয়ের লাশের সামনে গিয়ে মজুকির সাথে তর্ক শুরু করল যে আহংকে বেশি ভালোবাসে কে। এক চড় দেওয়ার পর নানাকো আহংয়ের সেই স্মৃতিচিহ্নটি বা মূর্তিটি নিজের বুকে জড়িয়ে ধরল, যেন সে বুঝিয়ে দিল আহংয়ের উপর একমাত্র অধিকার তারই। ওই রাউন্ডে নানাকো ভাবল সে জিতে গেছে। সে নিজের রুমে ফিরে অসংখ্য আহংয়ের মূর্তির সামনে মেঝেতে গড়াগড়ি করতে লাগলো আর চিৎকার করতে লাগলো। হায় রে, আসল ভয়ানক তো এই নানাকোই। তার ভালোবাসাটা ছিল একদম অসুস্থ ধরনের। সে আহংকে না পেয়ে মূর্তিকে তার বিকল্প হিসেবে বেছে নিয়েছিল। সেদিন আর্ট গ্যালারিতে সে আহংকে গিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিল, কিন্তু আহং তো অবাক হয়ে বলেছিল, তুমি কে? অপমানিত নানাকো এরপর থেকেই পাগল হয়ে গেল। তার ভাষা এতটাই নোংরা ছিল যে আমি সেটা এখানে সরাসরি বলতেও পারবো না। সেই দিনটির পর থেকেই নানাকো আহংয়ের পিছে লেগে গেল বা স্টকিং শুরু করলো। সে চুপি চুপি আহংয়ের বাসায় ঢুকে তার টুথব্রাশ দিয়ে দাঁত মাজত, বাথরুমের আয়নায় লিখত, এরপর এক প্যাকেট টিস্যু খুলে নিজের চুলগুলো রান্না করা খাবারের সাথে মিশিয়ে দিত। আহংয়ের বিছানার নিচে লুকিয়ে থাকা ব্যক্তিটিও ছিল এই নানাকো। আর মজুকির মূর্তিটি যে ভেঙেছিল সেও ছিল সেই নানাকো। মানতেই হবে, পাগলামির প্রতিযোগিতায় জাপানিরা সবার চেয়ে এগিয়ে, কেউ তাদের ট্যাক্কা দিতে পারবে না। শেষ পর্যন্ত সে প্রেসার কুকারে কালো বারুদ আর নিজের চুল মিশিয়ে সেটাকে সিল করে দিল। এই প্রেসার কুকারটার আসল কাজ কি সেটা আমরা এখনই বলবো না, তার আগে বলি, নানাকো বাড়িতে আহংয়ের একটা বিশাল প্রতিকৃতি তৈরি করেছিল, যার মুখের অংশটা ছিল ফুলের মতো। নানাকো যেন সেই মূর্তির সাথে একটা অদ্ভুত খেলায় মেতেছিল। আমার 10 বছরের হরর মুভি এক্সপ্লেনেশনের অভিজ্ঞতায় আমি নানা করে এই আচরণ একেবারেই বুঝতে পারিনি। আপনাদের মধ্যে কেউ যদি এমন কিছু দেখে থাকেন বা বুঝতে পারেন, তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। হোহো নারীর দ্বিতীয় কেসটি ছিল একটি 3 সদস্যের পরিবারকে নিয়ে। স্বামী স্ত্রী মিলে ওঝা ডাকলো। ওঝা এসে বলল যে স্বামীর ওপর হোহো নারীর নজর পড়েছে, কিন্তু হোহো নারীর শক্তি এতটাই বেশি যে তাকে সামলাতে অন্তত 7 জন লোক লাগবে। ওঝা বলল, আমি লোক নিয়ে আসছি। এই বলে সে এক বোতল জাপানি সাকে বা মদ রেখে চলে গেল। মদের নাম ছিল ওশিনশু। শুনতে বেশ গম্ভীর শোনালেও আসলে সাধারণ জাপানি রেস্টুরেন্টের মদের চেয়ে এর কোনো পার্থক্য নেই। স্বামী মনে করল ওঝা আসলে একটা ভণ্ড। 7 জন লোক লাগবে কেন? সে কি 7 জন মিলে তলোয়ার খেলা শিখবে? পরের দিন দেখা গেল সেই মদটি একদম ঘন কালো আঠার মতো হয়ে গেছে। যে স্বামী শান্ত স্বভাবের ছিল সে হঠাৎ বদলে গেল। সে তার বউয়ের পোশাক নিয়ে বকাঝকা করতে লাগলো। স্বামী মশাই সেই গরম স্যুপ বা মিজো স্যুপ টেবিলের ওপর ঢেলে দিল, সব খাবার নষ্ট করে দিল। দিনের বেলা সব শান্ত থাকলেও রাতে হোহো নারী এসে কম্বল টেনে নিতে শুরু করলো। স্বামী আরামে ঘুমাচ্ছিল, নিচে দেখলো তার গায়ে জড়ানো হোহো নারীর সেই গোলাপি পোশাক। সে ওঝার দেওয়া সেই মদের কথা ভাবলো, কিন্তু কাপটা তো খালি। হঠাৎ সেই পোশাকটি শয়তানি হাসি দিল, যেন বলতে চাইছে, আমি যে খাবার বানিয়েছি তা তোমার পছন্দ হয়নি, তাই এখন যত দূরে পারো চলে যাও। পোশাকটি ঘরের দরজা বন্ধ করে দিল আর স্বামীকে হোহো নারীর কবলে ফেলে দিল। হঠাৎ সোফার পেছন থেকে একটা হাত বেরিয়ে এলো, যা দেখে স্বামী একদম হক্কাবক্কা হয়ে গেল। আরে, ঘরে কি 2 জন ভূত আছে নাকি? আসলে এই হাতটা ছিল নানাকোর। সে শুনেছিল যে এই পরিবারকে হোহো নারী টার্গেট করেছে, তাই সে লুকিয়ে লিভিং রুমে ঢুকে পড়েছিল। তার পরিকল্পনা ছিল এক কুকার ভর্তি বিস্ফোরক দিয়ে হোহো নারীকে উড়িয়ে দেওয়া, যাতে সে আহংয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। কিন্তু হোহো নারী এক থাপ্পড়েই নানাকোকে দূরে সরিয়ে দিল, যেন বলছে এসব ঝামেলা থেকে দূরে থাক। আর সেই অসহায় স্বামী যে পালানোর জন্য বেডরুমের শেষ প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছিল, তাকে হোহো নারী টেনে নিয়ে গেল এক অজানা অতল গহ্বরে। সেই রাতের পর থেকে ওই স্ত্রীকে আর তার খামখেয়ালি বা খুঁতখুঁতে স্বামীর ঝাড়ি শুনতে হয়নি। কিন্তু তার এই শান্তি একদিনের বেশি টিকল না। সে দেখল তার ছেলে ইয়াং ইয়াংয়ের আচরণ অদ্ভুত হয়ে গেছে। ইয়াং ইয়াং বাতাসের দিকে হাত নাড়াচ্ছিল, এমনকি খাতায় সে হোহো নারীর ছবিও এঁকে ফেলেছে। মনে হচ্ছে হোহো নারী কেবল পুরুষদেরই নয়, ছোট ছেলেদেরও পছন্দ করে। বেশ বড় মনের ভূতি তো।
ঠিক সেই মুহূর্তে ওঝা তার দামি মার্সিডিজ গাড়ি নিয়ে হাজির হলো। লোকবল জোগাড় করতে না পারলেও সে অন্তত দুজন সাহায্যকারী নিয়ে এসেছে। ওঝা সেই স্ত্রীকে নির্দেশ দিল ইয়াংকে মাদুরের ওপর শুইয়ে দিতে। এরপর সে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো, আর শুরু হলো ভূত তাড়ানোর কাজ। শুরুতে কিছুই হচ্ছিল না, কিন্তু মিউজিকের সুর যত তীব্র হলো, ইয়াংয়ের শরীর তত বেশি দুমড়ে মুচড়ে যেতে লাগলো। শেষ পর্যায়ে ওঝা যখন আঙিনায় ঢুকলো, একটা বিকট গর্জন শোনা গেল, আর ইয়াং স্থির হয়ে গেল। স্ত্রী উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করলো, সব কি ঠিকঠাক হয়েছে? ওঝার চোখ দিয়ে তখন রক্তের মতো জল গড়িয়ে পড়ছিল। সে শুধু সায়ুরির নাম উচ্চারণ করলো। এরপরই ওঝার মাথাটা শরীর থেকে 40 মিটার দূরে ছিটকে পড়ল। মানে ওঝা একদম শেষ, আর ফিরে আসার কোনো সুযোগ নেই। ইয়াংকে বাঁচাতে স্ত্রী একটা বড় সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে সে ইয়াংকে বারবার বলে গেল কোনোভাবেই যেন হোহনারির সাথে খেলতে না যায়। সে একতরা ফুল নিয়ে সেই গলিতে গেল যেখানে সায়ুরির বাড়ি। দরজা খুলতেই বোঝা গেল ইনি সায়ুরির মা বা ওল্ড সায়ুরি। তিনি তাকে চা খাওয়ার জন্য ভেতরে ডাকলেন। স্ত্রী মিথ্যা করে বলল যে তার স্বামী সায়ুরির সহপাঠী ছিল এবং সে শুধু তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে এসেছে। মূলত সে সায়ুরি সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছিল। সায়ুরি আসলে মরেনি, সে 3 তলা থেকে লাফ দিয়ে ঘাসের ওপর পড়েছিল। বন্ধুরা সবাই বলতো সে মারা গিয়ে হোহনারি হয়ে গেছে, কিন্তু বাস্তবে সে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিল আর স্কুলে যায়নি। তবে সায়ুরির একটা কথা মনে পড়ে গেল। সে শুনেছিল পাহাড়ের ওপর একটা পবিত্র গাছ আছে যেখানে কাঁচি গেঁথে দিলে সব অশুভ সম্পর্কের বাঁধন কেটে যায়। এটা নাকি প্রেমের কষ্ট ভোলাবার চেয়েও বেশি কার্যকর। কিন্তু কে জানে কেন এরপর অনেকেই সায়ুরিকে নকল করতে শুরু করলো এবং সেই পবিত্র গাছটিকে একটা ইচ্ছে পূরণের গাছে পরিণত করলো, যেখানে হাজার হাজার চিরকুট ঝোলানো ছিল। স্ত্রী সেখানে গিয়ে দেখলো সত্যি সেখানে সব ব্যর্থ প্রেমিক প্রেমিকার চাওয়া পাওয়া লেখা। ভালো করে দেখার পর সে দেখল সেখানে তার স্বামীর নামও লেখা। এখন বোঝা যাচ্ছে কেন সে সেদিন সব ভুলে গিয়েছিল আর তার স্বামী কেন এমন অদ্ভুতভাবে মারা গেল। আসল কারণ হলো সে তো ভয়েই জমে গিয়েছিল। স্ত্রী যখন পাহাড় থেকে কাঁচি খোলার চেষ্টা করছিল, তখনই নানাকো চুপি চুপি ঘরে ঢুকে ইয়াংকে অপহরণ করলো। ভুল বুঝবেন না, নানাকো আসলে ইয়াংকে টোপ হিসেবে ব্যবহার করছিল যাতে হোহনারি ফাঁদে ধরা দেয়। এবার আসল খেলা দেখুন। প্রথম ধাপে সে ওশিনসু মদ হিউমিডিফায়ারে ঢেলে হোহনারিকে বাইরে আসতে বাধ্য করল। দ্বিতীয় ধাপে বিদ্যুৎ চালু করল, আর তৃতীয় ধাপে সেই প্রেসার কুকারের বিস্ফোরক ফাটালো। মদের প্রভাবে হোহনারি সামনে এলো। সে বারবার বিড়বিড় করছিল, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। সে হামাগুড়ি দিয়ে ইয়াংয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। দূর থেকে সব দেখা নানাকো হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ল। কয়েক মাস আগে সে আহংকে দেখার পর কি যে হয়েছিল তার নিজের জানা ছিল না। সে আহংয়ের প্রেমে পড়ে গিয়েছিল এবং জোর করে তাকে নিজের ভালোবাসা জাহির করেছিল, যা আহংকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। এখন তার মনে হচ্ছে সে আর হোহনারি আসলে একই ধাতুতে গড়া। প্রায় একই সময়ে যখন স্ত্রী গাছ থেকে সব চিহ্ন মুছে ফেলল, সেই ইয়াংয়ের চিরকুটটাও দেখতে পেল। কে যে এইসব নোংরামি করছে? হোহনারি ইয়াংকে গিলে ফেলার ঠিক আগ মুহূর্তে স্ত্রী তার সব শক্তি দিয়ে সেই কাঁচিটি টেনে খুলে ফেলল, আর সাথে সাথে অভিশাপটাও ভেঙে গেল। কাঁচি খোলার সাথে সাথে হোহনারি যেন বেলুন থেকে হাওয়া বেরিয়ে যাওয়ার মতো চুপসে গেল এবং মেঝেতে একটা শুকনো চামড়ার মতো পড়ে থাকলো। সবকিছু কি শেষ হয়ে গেল? নানাকোর মনে হলো না। সে যখন পাহাড়ে গিয়ে সেই পবিত্র গাছটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, তখনই তার দেখা হলো অপ্রত্যাশিত এক ব্যক্তির সাথে। এই ব্যক্তিটি আর কেউ নয়, ক্যাফের ওয়েটার ইনওয়াইমা, যে বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে এই পুরো ঘটনার নেপথ্যের মাস্টার মাইন্ড। তাকুইয়া যেমন সায়ুরিকে বুলিং করেছিল, তেমনি সে ইনওয়াইমাকেও সবার সামনে অপমান করেছিল। কুকুর পটির মতো লাথি খাওয়া ইনওয়াইমা গোপনে কান্না করত, আর ঠিক তখনই সে সায়ুরিকে প্রার্থনা করতে দেখেছিল। এইভাবেই সে কাঁচি দিয়ে অভিশাপ দেওয়ার কৌশলটা শিখে নিয়েছিল। তাকুইয়া যখন মরেছিল, সেই ধান ক্ষেতটা সে নিজে তৈরি করেছিল। প্রতিশোধ নেওয়ার পর থেকে ইনওয়াইমা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। সে ভালোবাসার কাঙাল ছিল, তাই সব ভালোবাসার সম্পর্ক সে ঘৃণা করত। ক্যাফেতে কাজ করার সময় কোনো প্রেমিক যুগল দেখলেই সে সার্ভ করার ছলে তাদের নাম শুনে নিত। এমনকি স্ত্রী এবং তার পরিবার, এমনকি ইয়াংয়ের ছোট সঙ্গীদের দেখেও সে ঈর্ষায় পাগল হয়ে যেত। ইনওয়াইমা কি আসলে জাপানের সবচেয়ে বড় সাইকোপ্যাথ? আপনারা যারা গেইদো উচ্ছিদা দেখেছেন তারা জানেন যে সেখানেও ইনওয়াইমা একজন বড় শয়তান। এই ধরনের সাইকোপ্যাথদের মোকাবিলা করার সেরা উপায় হলো তাদের মরতে দেওয়া। নানাকো গেইদো উচ্ছিদাতে তাকে মারতে পারেনি, তাই এবার সে কোনোভাবেই সুযোগ হাতছাড়া করল না।
না। এই ভেবে সে প্রেসার কুকারটি ছুড়ে দিল। বিস্ফোরণে কামানের গোলা বা কাঁচির মতো সব চারিদিকে ছড়িয়ে পড়ল। চোখের মণিগুলো বৃষ্টির মতো ঝরল। ইনুয়াইমা মাঝখানে পড়ে সেই পবিত্র গাছের সাথে ছাই হয়ে গেল। জাপানি হরার মুভি হোহো নারীর সমাপ্তি এখানেই। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরার মুভি ব্যাখ্যা করা কঠিন, আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। পরের পর্বে গেইদো উচ্ছিদার শেষ পর্ব নিয়ে দেখা হবে। ভালো থাকবেন।